আজ আমরা আবার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি। আসাম ডেভাস্টেটেড বাই ফ্লাডস, অর্থাৎ আসামের বন্যা নিয়ে। আর এটা আমাদের ষষ্ঠতম রিপোর্ট রাইটিং। যদি এর আগের রিপোর্ট রাইটিংগুলো বা রিপোর্ট রাইটিংয়ের কনসেপ্ট অথবা স্ট্র্যাটেজিগুলো যদি কেউ দেখে না থাকো, তবে অবশ্যই সেগুলো দেখে নাও, তারপরে হচ্ছে এই ভিডিওতে এসো, যাতে তার খুব হেল্প হয় এই ভিডিওটা দেখতে এবং রিপোর্ট লিখতে। তো টপিকে আসার আগে আমাদের কিছু কথা আসামের বন্যা সম্পর্কে জেনে নিতে হবে, যাতে আমরা খুব সহজেই রিপোর্টটাকে বুঝতে পারি আর লিখতে পারি। তো আসামে কি ঘটেছে, কি কি জিনিস হয়েছে, কেন হয়েছে, তার দরুন কে কে এফেক্টেড হয়েছে, সেই জিনিসগুলোই। তো চলে আসি প্রথম পার্টের দিকে। দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু এফেক্টেড হয়েছে, প্রচুর মানুষ নিহত হয়েছে, প্রচুর মানুষ আহত হয়েছে, প্রচুর মানুষ গৃহহীন হয়েছে। ঠিক সেরকমভাবে প্রচুর জীবজন্তুও কিন্তু নিহত হয়েছে, প্রচুর জনকে রেস্কিউ করা হয়েছে, এটা ঠিক, কিন্তু প্রচুর জীবজন্তু নিহতও হয়েছে, বিশেষ করে কাজিরাঙ্গা, টাইগার রিজার্ভ, এই সমস্ত জায়গাতে। তো এই যে জল, এই যে বন্যা যেটা হচ্ছে, জলের কারণটা কি? এর কারণ হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। তোমরা জানো ব্রহ্মপুত্র রিভার অরুণাচল প্রদেশ দিয়ে হয়ে এসে আসামের মধ্যে প্রবেশ করে, আর এই ব্রহ্মপুত্র জলে কি করে ফ্লো করে বাইরে বেরিয়ে আসে, আর সেখানে আমাদের বন্যা হয়। আসলে ব্রহ্মপুত্র নদ হচ্ছে আনস্টেবল একটা নদ। আনস্টেবল মানে চেঞ্জেবল, মানে যে তার গতিপথ প্রায় চেঞ্জ করে। এটা একটা বড় রিজন কিন্তু। আর এক্সপার্টদের মতে এই আনস্টেবলের ব্যাপারটা আরও বেড়ে যায় যখন 1950 সালে আর্থকুয়েক হয়, অর্থাৎ ভূমিকম্প হয়। 1950 সালে যখন ভূমিকম্প হয়, যার রিক্টার স্কেলের মান সম্ভবত 8.5 to 8.6 এরকম কিছু একটা ছিল। আর এরপর থেকে ব্রহ্মপুত্র রিভারের এই যে স্ট্যাবিলিটি যেটা রয়েছে, এটা আরও কমে যায় আর আনস্টেবলের পরিমাণটা আরও বেড়ে যায়। তো ভালো করে এবার বুঝবে আমি যে ডেটাটা, মানে এত কিছু বললাম যে ডেটার জন্য, সেইখানে আসি এবার আমরা। 1950 সালে ভূমিকম্পের পর থেকে 2010 সাল পর্যন্ত, অর্থাৎ এই যে 60 বছরের যে গ্যাপটা রয়েছে, এই 60 বছরের গ্যাপে টোটাল 12টা মেজর ফ্লাড হয়েছে। টোটাল 12টা মেজর ফ্লাড, অর্থাৎ 12খানা বড় বড় বন্যা হয়েছে। কিন্তু 2010 সালের পর থেকে 2020 সালের মধ্যে পর্যন্ত অলমোস্ট এভরি ইয়ার সেখানে কিন্তু মেজর বন্যা দেখা গিয়েছে। ভালো করে দেখো, 60 বছরে 12টা বন্যা, আর হচ্ছে প্রতি বছরে এক একটা বন্যা, মানে কত বেশি বন্যার ফ্রিকোয়েন্সি, কত বেশি পরিমাণে বেড়ে গেছে। তো এটাই আমি জানতে চাইছি যে কেন বেড়েছে, এটাই আমাদেরকে প্রথমে জেনে নেওয়া উচিত যে কেন বেড়েছে। তো এটার একাধিক রিজন রয়েছে, কিছু কিছু রিজন তোমাদেরকে আমি বোঝানোর জন্য বলেছি। আমাদের মেন টপিক হচ্ছে রিপোর্ট রাইটিং, জাস্ট আমি সেই জন্য টাচ দিয়েছি তোমাদেরকে দুই একটা জিনিসের। যেমন ডিফরেস্টেশন রয়েছে ইন আসাম, এর অর্থ হচ্ছে গাছপালা কেটে দেওয়া, জঙ্গল পুরো কেটে পরিষ্কার করে দেওয়া। এর অর্থ তোমরা নিউজে এটা শুনে থাকবে যে রেন ফরেস্ট, আসামে একটা রেন ফরেস্ট রয়েছে। তো এই রেন ফরেস্টে কি হয়েছে, রেন ফরেস্টের মাটিতে, মানে মাটির তলায় প্রচুর পরিমাণে কয়লা রয়েছে, এটা কিন্তু সন্ধানে পাওয়া গেছে। আর এই দরুন কি করা হয়েছে, গাছপালা পুরো সাফ করে দিয়ে সেখান থেকে কয়লা উত্তোলনের কাজ হচ্ছে। ভেবে দেখো, কয়লা উত্তোলনের জন্য পুরোপুরি গাছপালা কেটে দেওয়া হচ্ছে, পুরো ডেভেলপমেন্টের নামে ডিফরেস্টেশন করা হচ্ছে। মানে হচ্ছে যত গাছপালা রয়েছে, মানে জঙ্গল রয়েছে, সেগুলো সমস্ত কিছু কেটে দেওয়া হচ্ছে। আর এটা নিয়ে হচ্ছে আদালতে কেসও চলছে, এই ইললিগাল এই কোল মাইনিং নিয়ে। চলে আসবো পরের পয়েন্ট, যেটা আমি তোমাদের জন্য তুলেছি, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তো ক্লাইমেট চেঞ্জের আমি একটু বর্ণনাটা বোঝানোর চেষ্টা করি, ক্লাইমেট চেঞ্জের মানে এফেক্টটা কেমন হতে পারে। তোমরা কিছুদিন আগে শুনে থাকবে আর কি, কেরালা, চেন্নাই, এই সমস্ত জায়গাতে হঠাৎই মানে কি হলো, জলের সংকট দেখা গেল। আর রিসেন্ট খবর কি এসছে, রিসেন্ট খবর এটা আসছে যে অতিরিক্ত পরিমাণে কি হবে, যে কিছুদিনের মধ্যে অতিরিক্ত পরিমাণে মানে মুষলধারে সেখানে কি হবে, বৃষ্টি হবে, এমন ধারে মুষলধারে বৃষ্টি হবে যে সেখানে সতর্ক করছে বন্যা পর্যন্ত হতে পারে। বুঝতে পারছো ব্যাপার? তো মধ্যে কথা আমি এটাই বলতে চাইছি যে ক্লাইমেট চেঞ্জ মানেটা কি, হঠাৎই একটা সময় ডাউন ছিল, হঠাৎই একটা সময় আপ ছিল। তো এই যে ঘটনাটা, এটাকেই হচ্ছে ক্লাইমেট চেঞ্জের এফেক্ট এগুলো। আর যদি ক্লাইমেট চেঞ্জ না হতো তাহলে তো ধীরে ধীরে সমস্ত কিছু হতো, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে জল নেই আর হঠাৎ বন্যা হয়ে যাচ্ছে। তো এই যে এই ক্লাইমেট চেঞ্জের এফেক্ট কিন্তু অবশ্যই বন্যার জন্য কিন্তু অবশ্যই একটা থাকে। এছাড়া কি রয়েছে, এছাড়া বলতে পারো যে যখন বর্ষাকালের সিজন থাকে সেই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হলে কি ঘটে, প্রচুর পরিমাণে বৃষ্টি হলে নদীর জল তো আপনি বেড়ে যাবে।
এটা তো স্বাভাবিক ব্যাপার। আর তার দরুন হতে পারে হচ্ছে বন্যা। ইদানিং আমাদের চলে গেল হচ্ছে আমফান, আর আমফানের দরুন সেখানে তো প্রচুর পরিমাণে জল জমেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর তার দরুনও কি হতে পারে বন্যা, মানে সেটাও একটা কজের মধ্যে যেতে পারে। এবার আসবো আমরা আমাদের তৈরি কজ, যে আমরা কিভাবে দায়ী যে হচ্ছে এই বন্যা করার জন্য। তো সবার প্রথম পয়েন্টে আসছি, এমব্যাঙ্কমেন্ট। এমব্যাঙ্কমেন্টের অর্থ হচ্ছে বাঁধ। আচ্ছা, সবার প্রথমে বলি যে এই বাঁধ আমরা কেন তৈরি করি? বাঁধ আমরা তৈরি করি যাতে বন্যা না হয়। কিন্তু আমি এই কথাটা কেন বললাম যে এমব্যাঙ্কমেন্টের যখন আমরা যেহেতু তৈরি করেছি, তো এটা হচ্ছে বন্যার একটা রিজন। সবার আগে এর আগে আমি বলে দেওয়ার চেষ্টা করি এমব্যাঙ্কমেন্ট মানেটা কি। এর মানে হচ্ছে বাঁধ। এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাঁধ, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঁধ। এবার বলার চেষ্টা করব এই এমব্যাঙ্কমেন্ট যেটা হচ্ছে বন্যা প্রতিরোধ করে, সে কি করে বন্যা বাড়িয়ে দিচ্ছে। তো অবশ্যই সেখানে প্ল্যানিং এর একটা ব্যাপার আছে। তো আমি দুটো নদীর কেস আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, খুব তাড়াতাড়ি বোঝাচ্ছি, খুব শর্টে। তো ধরলাম যে এই একটা নদী আছে, একটা নদী, এটা বাঁধ আর কি, এই অংশটা হচ্ছে বাঁধ দিয়েছে, এটা এই একটা বাঁধ, এই যে বাঁধ, এই অংশটা হচ্ছে বাঁধ দিয়েছে, আর এদের মাঝখান দিয়ে কি হচ্ছে নদী ফ্লো করছে। এই যে যেটা বাঁধ, এই যে দেওয়াল যেটা রয়েছে, এই দেওয়ালটা আমি এখানে আঁকার চেষ্টা করেছি আর এখানে আঁকার চেষ্টা করেছি, আর এদের মাঝখান দিয়ে নদীটা ফ্লো হচ্ছে। আর সেরকমই আর একটা নদী আমি আঁকছি, বাঁধ। এই যে দু সাইডে এই দুটো হচ্ছে দেওয়াল বা বাঁধ বলতে পারো, এই দুই সাইডে যেটা হচ্ছে এটা হচ্ছে বাঁধ বা দেওয়াল বলতে পারো। এখানে একটা নদী ফ্লো হচ্ছে, এটা একটা নদীরই ফ্লোর ছবি আমি আঁকছি। এবার ভেবে দেখো যে এইখানকার বাঁধ কতটা সংকীর্ণ আর এখানকার বাঁধ কতটা বড়, কতটা চওড়া প্রশস্ত, ভেবে দেখো। আর যদি নদীর বাঁধ যদি শুরু হয়, নদীর বাঁধ যদি শুরু হয়, তো স্বাভাবিক ব্যাপার নদীর ফ্লোর গতিবেগ অবশ্যই আরো পরিমাণে কি হয়ে যাবে, বেড়ে যাবে। আর ধীরে ধীরে করে এটাও দেখা যাবে এই সমস্ত জায়গাতে কি হয়ে যাবে, এই সমস্ত জায়গাতে এই যে রয়েছে সেগমেন্ট পড়ে যাবে। মানে হচ্ছে যে আমরা বলি না যে হচ্ছে নদীতে হচ্ছে ক্ষয়কার্যের ফলে হচ্ছে নদী ভরাট হয়ে গেছে। তো মোদ্দা কথা আমি এটাই বলতে চাইছি যে এইখানকার ভরাট হয়ে যাবে এই ব্যাপারটা। আর ভরাট হয়ে গেলে নদীর জল হচ্ছে বেড়ে যাবে, আর জল বেড়ে গেলেই এখান থেকে কি হয়ে যাবে, এখান থেকে বন্যা বেড়েও চলে আসবে। ঠিক সেরকম ভাবে এইখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, এই যে নদী যেটা রয়েছে এখানে বলো যে বাঁধ যদি এতটা প্রশস্ত হয়, তবে এখান দিয়ে জল ফ্লো কিভাবে করবে, ন্যাচারাল ভাবে করবে। আর ন্যাচারাল ভাবে করলে এখানে বন্যার সম্ভাবনা আরেকটু কমে যাবে। এর পরে চলে আসবো এমব্যাঙ্কমেন্ট সম্পর্কে, পরের পার্টটা এমব্যাঙ্কমেন্ট সম্পর্কে আসবো। সেটা হচ্ছে এমব্যাঙ্কমেন্টের ব্রিচিং কাকে বলে। ব্রিচিং মানে হচ্ছে ফল্টি এমব্যাঙ্কমেন্ট। ফল্টি মানেই বুঝতে পারছো যেটা হচ্ছে খারাপ। তো এখানে ছবির মাধ্যমে আগে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে একটা বাঁধ দেখতে পাচ্ছ, এটা একটা বাঁধ, আর এখান দিয়ে কি হচ্ছে বাঁধ উপচে জল পড়ছে। তো আমি এটাই বলতে চাইছি, যখন এরকম কেস হবে মানে ফল্টি বুঝাবে। বাঁধ সাধারণত কেন দেয়, বাঁধ সাধারণত দেয় জল আটকানোর জন্য, কিন্তু যখন উপচে জল বেরিয়ে যাচ্ছে, নদীর ভরাট বন্ধ হয়ে গিয়ে, অথবা তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঁধটাই ভেঙে পড়েছে, বাঁধটাই দেখো ভেঙে গেছে, একেই আমরা কি বলি হচ্ছে ব্রিচিং। ভেবে দেখো আমরা বাঁধ দিলাম খুব স্ট্রং ভাবে, আর কোনো একটা জায়গায় জাস্ট ভেঙে গেল, যেমন এখানটা ভেঙে গেছে, এই যে এই অংশটাতে কি হয়েছে, ভেঙে গেছে। তো বাঁধ দেওয়ার কি মতলব হলো, কোনো তো রিজন নেই বাঁধ দেওয়ার, তো জল তো বেরিয়ে যাবে আর বন্যা তো স্বাভাবিক হয়ে যাবে। আর অল্প একটু অংশ ভেঙে গেলে পরপর করে অংশ ভাঙতেই থাকে সাধারণত, কারণ জলের একটা স্পিড থাকে আলাদা। তো যাই হোক, এগুলো ছিল এক একটা রিজন বলতে পারো, যে রিজনের জন্য এই ঘটনা ঘটেছে, আর কি এর ফলে এফেক্টেড মানুষ, জীবজন্তুর অবস্থাও তোমাদেরকে আমি দেখালাম। এবার চলে আসি আমরা আমাদের অরিজিনাল জায়গা অর্থাৎ পয়েন্টের দিকে। আর পয়েন্ট নিয়ে যখন আমরা আলোচনা করব, সবার আগে আমরা মাথায় কি রাখবো, রাফ ড্রাফটিং এর কথা। রাফ ড্রাফটিং কি আমাদের লিখতে হবে নাকি কোশ্চেনের মধ্যেই আমরা করে দিতে পারবো? তো সবার আগে পড়বো আমরা খুব মনোযোগ সহকারে, আর তারপরে রাফ ড্রাফটিং এর কথা ভাববো। ওভার 70 লাখ পিপল অ্যাফেক্টেড, মানে 70 লাখের বেশি মানুষ কি করছে, অ্যাফেক্টেড হয়ে রয়েছে। 120 পিপল অ্যান্ড 12 অ্যানিমেলস ডাইড, 120 জন ব্যক্তি মারা গেছে, 12 জন অ্যানিমেল মারা গেছে। এর কারণটা কি, ব্রহ্মপুত্র রিভার ব্যাঙ্ক এরোশন, মানে হচ্ছে ব্রহ্মপুত্র রিভার একটা রিজন। এর কজ মানে কি বলেছে, এই যে বন্যা যেটা হচ্ছে এর কারণ কি, ব্রহ্মপুত্র রিভার রয়েছে একটা কারণ, ব্যাঙ্ক ইরোশন রয়েছে মানে হচ্ছে যে পার রয়েছে পাড়ের যে ক্ষয়, তারপরে রয়েছে এমব্যাঙ্কমেন্ট যেটা আমি তোমাদের বললাম যে আমরা যেভাবে
এমব্যাঙ্কমেন্ট তৈরি করছে, অর্থাৎ হচ্ছে প্ল্যানিং না করে সেটার দরুনও এটা একটা হতে পারে। আর তারপরে কি দিয়েছে দেখছি, অ্যাকশন টেকেন। অ্যাকশন টেকেন মানে এটা তো স্বাভাবিক ব্যাপার, তোমরা বুঝতে পারছো, ষষ্ঠতম করছো আর একটুখানি তো বুঝতে পারছো অ্যাকশন টেকেন মানে বর্তমানে কি অ্যাকশন নেওয়া হচ্ছে বা নেওয়া হয়েছে বর্তমানে। তো এবার আমরা বোঝার চেষ্টা করবো রাফ ড্রাফটিংয়ে কি করব। তো রাফ ড্রাফটিংয়ে দেখতে পাচ্ছি শুরুতেই আমরা যেটা লিখতে পারি, 70 লাখ পিপল এফেক্টেড, এতজন মারা গেছে আর এতজন প্রাণী মারা গেছে, মানে জীবজন্তু মারা গেছে। তো এটাকে আমরা 1 নম্বরে লিখবো। বলো তোমাদের মধ্যে কেউ যদি ডিসঅ্যাগ্রি করো তো এটা বলতে পারো যে তোমরা এটা বুঝতে পারলে না, যে প্রথম থেকে দেখেছো সেটা 1 নম্বরে লিখবে, এটা বুঝতে পারলে না। কারণ এটা আমরা ওপেনিংয়ে লিখবো, এখানে কি ঘটেছে, কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, সমস্ত কিছু দেখো এখানে অ্যাভেলেবেল আছে। এরপরে দেখতে পাচ্ছি কজেসের মধ্যে কি রয়েছে, ব্রহ্মপুত্র রিভার রয়েছে, ব্যাংক ইরোশন রয়েছে, আর রয়েছে এমব্যাঙ্কমেন্ট। তো এটাকে আমরা কোথার মধ্যে দিয়ে দেবো, বডির মধ্যে দিয়ে দেবো। কেন একে বডির মধ্যে দেবো, কারণ এর পরে রয়েছে অ্যাকশন টেকেন। আমরা জানি যে অ্যাকশন টেকেনকে কোথায় লিখি, কনক্লুডিং পার্টে। সুতরাং এই যে মিডিলে যে কজেস রয়েছে এটাকে আমরা 2 নম্বরে দিতে বাধ্য, মানে বডিতে দিতে বাধ্য। আর 3 নম্বরে কি চলে আসবে, 3 নম্বরে চলে আসবে আমাদের কনক্লুডিং পার্ট। তো ভেবে দেখো যে কতটা ইজি হয়ে গেছে আগের থেকে ঘটনাগুলো। শুধুমাত্র মনে রাখবে, আরো যত তোমরা প্র্যাকটিস করবে না, যত প্র্যাকটিস করবে তত বেশি ইজি হয়ে যাবে। এমন খুব কম জায়গায় থাকবে যেখানে তোমাকে রাফ ড্রাফটিং করতে হবে, মানে লিখে লিখে করতে হবে। রাফ ড্রাফটিং তো এখানেও হলো, এটা আমাদের মেন্টালি ভাবে রাফ ড্রাফটিং হলো, যে প্রথমে ওপেনিং রয়েছে, দ্বিতীয়ত কজ রয়েছে, তৃতীয় নম্বরে কি কি অ্যাকশন রয়েছে। এর পরের জিনিস এবার আমরা লেখার চেষ্টা করবো। আর এখান থেকেও যদি কেউ না বুঝতে পারো তবে সে রাফ ড্রাফটিং 1 2 3 4 করে লিখতে পারো, অসুবিধার কোনো ব্যাপার নেই, তোমাদের মর্জি যে তোমরা কতটা এক্সপার্ট হয়েছো। তো এবার চলে আসি আমরা ডাইরেক্ট ফেয়ার ড্রাফটিং এর দিকে। সবার প্রথমে টাইটেল কি, সবার প্রথমে টাইটেলটাকে খেয়াল করার চেষ্টা করো যে টাইটেল কি লিখবে। তো তোমরা আগে ভাবো টাইটেল কি লিখবে, তারপরে আমারটা দেখো। এমন নয় যে আমারটাই শ্রেষ্ঠ, আমার থেকে 1000 গুণে বেটার টাইটেলও হতে পারে, যে আমি কন্টেন্ট যেটা লিখছি সেটাও 1000 গুণে বেটার হতে পারে। আর সেটা তোমরাই লিখতে পারো, যে কেউ লিখতে পারে, তোমরা কেন, যে কেউ লিখতে পারে সেটা যদি চাই। তো চলে আসি আমরা পয়েন্টের দিকে, মানে সবার প্রথমে টাইটেলের দিকে। আমি এখানে লিখেছি আসাম ডেভাস্টেটেড বাই ফ্লাডস, অর্থাৎ আসাম বিধ্বস্ত হয়েছে বন্যার দ্বারা। ভেবে দেখো 70 লাখ পিপল যদি অ্যাফেক্টেড হয় তবে কি এটা সুইটেবল কিনা, একদম সুইটেবল। তারপরে জানো বাই স্টাফ রিপোর্টার। আর আগের দিন আমরা প্লেস আর ডেট লিখতে ভুলে গেছিলাম, কিন্তু আজ লিখতে ভুলিনি। তো সবার প্রথমে প্লেস ডেট লিখেছি, তোমরা চাইলে এখানে কমা দিয়ে ইয়ারও লিখতে পারো, অসুবিধার কিছু নেই। সবার প্রথমে চলে আসি প্রথম পয়েন্টের দিকে, 70 লাখ পিপল অ্যাফেক্টেড। তো সবার আগে এটা লিখবো, আর কিছু নতুনত্ব জিনিস অ্যাড করেছি সেটাকে আমি বলার চেষ্টা করব। মোর দ্যান, আর এখানে জানো তোমরা টাইটেল অলওয়েজ কি হয়, ক্যাপিটালে হয়, অথবা তোমরা ফার্স্ট লেটারকে ক্যাপিটালে লিখতে পারো। এগুলো কিন্তু আমি আর বলবো না, কারণ এগুলো নিয়ে আমি পরপর 3 থেকে 4টে, তারপরে আমি স্ট্র্যাটেজিতেও এগুলো আলোচনা করেছি, তাই এই ব্যাপারগুলো কিন্তু আমি আর রিপিট করছি না। তো চলে আসি এখানে প্রথম পয়েন্টে দেখতে পাচ্ছি মোর দ্যান 70 লাখ পিপল হ্যাভ বিন অ্যাফেক্টেড। অ্যাফেক্টেড মানে কি আর এর উচ্চারণটা কি, এর আগের ভিডিওতেই আমি আলোচনা করেছিলাম। তাহলে দেখো ওয়ার্ডগুলো কতটা ইম্পর্টেন্ট, যেগুলো কিন্তু আমরা আলোচনা করছি। ইন 30 ডিস্ট্রিক্টস অফ আসাম, ডিউ টু কিন্তু আমরা আগের দিন আলোচনা করেছিলাম, মানে কারণে ফ্লাড। সিন্স কথাও দেখো আমরা আগের দিন আলোচনা করেছিলাম, সিন্সে যে ওয়ার্ডটা রয়েছে সেটাও কিন্তু আমরা আগের দিন আলোচনা করেছিলাম। সিন্স কখন ব্যবহার করি, কখন থেকে ঘটনাটা ঘটছে যদি সেটা জানা থাকে তখন আমরা সিন্স ব্যবহার করি। দ্য স্টেট গভর্নমেন্ট সেইড, তাহলে এটা কে বলেছে, 70 লাখ পিপল অ্যাফেক্টেড হয়েছে 30খানা ডিস্ট্রিক্টে, কিসের কারণে, ফ্লাডের কারণে। আর কবে থেকে হয়েছে, 22শে মে থেকে হয়েছে। কখন থেকে এই ঘটনা ঘটছে, 22শে মে থেকে। যেহেতু কখন থেকে ঘটনাটা ঘটছে এটা আমাদের জানা আছে, তাই সিন্স বসাচ্ছি। খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রেখো। আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস বলে দিই, পিপল হচ্ছে আমাদের কিন্তু একটা প্লুরাল নাউন, যেহেতু প্লুরাল নাউন তাই আমরা এখানে কি করব, হ্যাভ ব্যবহার করব। আর এখানে দেখো বিন আছে, যেহেতু বিন আছে তাই এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, বি ভার্বের মধ্যে পড়ছে। আর অ্যাফেক্টেড যেটা রয়েছে সেটা V3। আর তাহলে বি ভার্বের সাথে V3 থাকলে আমি কি বলেছিলাম, সেটা অ্যাক্টিভ না প্যাসিভ, সেটা হচ্ছে প্যাসিভে রয়েছে। তো এটা গেল ওপেনিং প্যারাগ্রাফ। আমি এখানে না বললাম একটা নতুনত্ব কিছু অ্যাড করেছি, ওপেনিং প্যারাগ্রাফকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটা তো গেল এটা আমাদের ওপেনিং প্যারাগ্রাফ, এর সাথে দ্বিতীয় পার্ট করেছি ওপেনিং প্যারাগ্রাফে। মানে আমি ভ্যারাইটি দেখানোর চেষ্টা করছি, এমন নয় যে সবসময় বাধ্যবাধকতা যে শুধুমাত্র ওপেনিং প্যারাগ্রাফ একটাতেই লিখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বডিকে দুটোই লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা, তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কিভাবে লিখছো। অ্যাকর্ডিং টু সিচুয়েশন রিয়াক্ট করো।
বুঝতে পারছো ব্যাপার। তো চলে আসি পরের পার্টে দেখি কি রয়েছে। 120 জন পিপল আর হচ্ছে 12টা এনিমেল মারা গেছে। তো চলে আসি এখানে। তো এখানে একটু টাইপিংয়ে ভুল হয়েছে, এটা 120 হবে, এটা শূন্যটা এখানে চলে আসবে। 120 আপাতত যে ডেটা রয়েছে সেই ডেটা অনুসারে আমি বলছি। আর এগুলো যেহেতু কারেন্ট টপিক, তো আমি অনুরোধ করব প্রত্যেককে যখন তোমরা এটা পড়বে অবশ্যই ডেটাগুলো ভেরিফাই কিন্তু করে নিও। তো 120টা পিপল অ্যান্ড total of 132 animals have died due to floods related incident। তাহলে আমি দেখো কি লিখেছি, 120 জন ব্যক্তি এবং 132টা জীবজন্তু মারা গেছে। কিসের কারণে মারা গেছে? ডিউ টু কিসের কারণে? ফ্লাড রিলেটেড ইনসিডেন্ট। তাহলে এই যে বন্যার জাতীয় মানে বন্যার দরুন যে সমস্ত ইনসিডেন্টগুলো ঘটেছে তার দরুন এতজন মানুষ, এতজন জীবজন্তু কিন্তু মারা গেছে। আমি ছবিতে তোমাদের প্রথমে দেখাচ্ছিলাম। সেড দ্য গভর্নমেন্ট অফ আসাম। আর আমি সবসময় কি কাজ করব, যেহেতু আমি রিপোর্টার, তাই আমার কাজ হচ্ছে অন্যের ঘাড়ের ব্যাপারটাকে চাপিয়ে দেওয়া, মানে এমন একজন অথরিটির উপরে চাপানো। এর আগের ভিডিওতে কি বলেছিলাম, আগের ভিডিওতে হাউ হোয়েন কোনো কিছু পাচ্ছিলাম না, সেই ক্ষেত্রে কে কি বললো সেটাকে চাপিয়ে দাও, অসুবিধার কোনো ব্যাপার নেই। তো এখানে কে বলেছে? গভর্নমেন্ট অফ আসাম বলেছে, সিম্পল ব্যাপার। এবার চলে আসবো আমরা বডিতে। আর বডিতে কি দেখছিলাম? বডিতে দেখছিলাম যে কজেস মানে হচ্ছে কারণগুলো কি কি। কারণ একটা রয়েছে ব্রহ্মপুত্র রিভার, ব্যাংক ইরোশন, আর রয়েছে হচ্ছে আমাদের এমব্যাঙ্কমেন্ট। চলে আসি আমরা সেখানে। তো বডিতে দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্টালিস্ট, আমি উচ্চারণটাও এখানে লিখে দিয়েছি, a combination of natural and man-made factors have contributed to flood related devastation। উচ্চারণ আমি লিখে দিয়েছি ইন দ্য স্টেট। তো অ্যাকর্ডিং টু পরিবেশবিদ, এনভায়রনমেন্টালিস্ট মানে হচ্ছে পরিবেশবিদ আর কি, যে পরিবেশ নিয়ে চর্চা করে। তো তার মতে এই যে ফ্লাড যেটা রয়েছে, যার ধরুন এত বড়ভাবে এই যে আসাম স্টেট বিধ্বস্ত হয়েছে, তার সেখানে যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো কি? একটা কারণ তো ন্যাচুরাল রয়েছে। ন্যাচুরাল বলতে কি বোঝাচ্ছে? ন্যাচুরাল বলতে বৃষ্টি হওয়া ন্যাচুরাল বোঝাচ্ছে, গরমকালে কি হয় হিমবাহ গলে যায়, বরফ গলে যায়, সেগুলো ন্যাচুরাল বোঝাচ্ছে। তো এই যে ফ্লাডের কারণ হচ্ছে একটা ন্যাচুরাল তো অবশ্যই রয়েছে, কিন্তু আরও আর একটা দিক থেকে যদি ভাবা যায় তো ম্যানমেড মানে যেটা আমি তোমাদেরকে বলছিলাম, ম্যানমেড মানে বোঝাচ্ছে এমব্যাঙ্কমেন্ট তৈরিটা, মানে আমরা বাদ দিচ্ছি, এটা করছি ওটা করছি নিজের সুবিধার্থে, ডেভেলপমেন্টের খাতিরে ডিফরেস্টেশন করছি। তো এই ফ্যাক্টরগুলো কিন্তু রয়েছে। এটা কাদের মতে দিলাম? এনভায়রনমেন্টাল লিস্টের মত অনুসারে। এমন কিন্তু আমরা বলবো না যে আমাদের মতে, যে আমার মতে ন্যাচুরালে এই ঘটেছে আর ওতে এটা ঘটেছে, এটা কিন্তু আমরা বলবো না। তো পরিবেশবিদের মতে এই কারণের জন্য কি হচ্ছে? বন্যা ঘটছে। তো এবার দেখো তার পরের পয়েন্ট আমি আলোচনা করেছি। ইন দ্য মনসুন পিরিয়ড মানে বর্ষাকালে প্রতি বছর দ্য ওয়াটার লেভেল অফ ব্রহ্মপুত্র রিভার অটোমেটিক্যালি রাইজেস আপ কজড দ্য ফ্লাড ডেভাস্টেশন। এর মানে কি? বর্ষাকালে প্রতি বছর স্বাভাবিক ব্যাপার, বর্ষাকালে বর্ষা হবে, আর বর্ষা যদি হয় ব্রহ্মপুত্র রিভার অটোমেটিক্যালি কি হবে? রাইজেস আপ হবে, মানে বেড়ে যায়, প্রতি বছরই বেড়ে যায়। আর তার দরুন কি ঘটছে? বন্যা ঘটছে তার দরুন। আচ্ছা, এর পেছনে আমি লজিকটাকে বোঝানোর চেষ্টা করি, ভালো করে বোঝো। সাধারণত গরমকালে কি হয়? বরফ গলে, আর বরফ গলার দরুন নদীর জল না এমনিই বেড়ে থাকে। আর যখন বর্ষাকাল হয়, বর্ষাকালে উপর থেকে আবার কি ঘটে? বৃষ্টি আসে, আর বৃষ্টি যদি আসে তো ওয়াটার লেভেল আরও বেড়ে যায়, তখন হচ্ছে বন্যা হওয়ার প্রবণতা আরও বেশি বেড়ে যায়। এরপরে রয়েছে, এর পরের পয়েন্ট আমি অ্যাড করেছি, অ্যানাদার মেজর প্রবলেম ইজ দ্য ব্যাংক ইরোশন, যেটা ওখানে রয়েছে। মানে হচ্ছে ব্যাংক মানে হচ্ছে পাড় আর কি, যাকে বলতে পারো। তো পাড়ের ক্ষয় যেটাকে বলা হয়, পাড় মানে তোমরা সবাই জানো এই যে পাড়ের যদি ক্ষয় হয়, তো এই পাড়ের ক্ষয়ের দরুনও কি হতে পারে? আমাদের বন্যা আসতে পারে। আর এটা কস্ট বাই কার দ্বারা হচ্ছে? ব্রহ্মপুত্র অ্যান্ড ইস ট্রিবিউটারিজ। ট্রিবিউটারিজ মানে হচ্ছে বোঝায় উপনদী, মানে ব্রহ্মপুত্র এবং তার উপনদীর দরুন এই ঘটনাগুলো ঘটছে। এছাড়া আরও অন্য নদীও আছে, বারাক নদী, এই সমস্ত নদীগুলো রয়েছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যেটা আমি লিখলাম, দেখো এই পর্যন্ত যেটা আমি লিখলাম সেটা হচ্ছে পরিবেশবিদের মতটা লিখলাম, আর লিখলাম কিভাবে ন্যাচুরালভাবে বন্যা হতে পারে। এই পর্যন্ত যেটা লিখেছি একটু ভালো করে বুঝিয়ে দিই। এই পর্যন্ত পার্টটা বডিতে আমি এটা লিখেছি। এর পরের পার্ট আমি দেখো বডিকে এই পর্যন্ত লিখেছি, যেটা হচ্ছে ম্যানমেড প্রবলেমটা কি। অন দ্য আদার হ্যান্ড, আগের ভিডিওতে আলোচনা করেছি, যখন দুটো আলাদা আলাদা জিনিস নিয়ে তর্ক বিতর্ক চলবে, একটা তো এই দিক গেল আর একটা এই দিক গেল, বুঝতে পেরেছি ব্যাপার। তো অন দ্য আদার হ্যান্ড আ মেজর ম্যান মেড প্রবলেম ইজ দ্য বিল্ডিং অফ এমব্যাঙ্কমেন্টস
হুইচ হ্যাভ ডিসরাপ্টেড মানে বিঘ্নিত করে ব্রহ্মপুত্রস ন্যাচারাল ফ্লো। তাহলে আরো আর একটা মেজর প্রবলেম, যে প্রবলেমটা কি করে, যে প্রবলেমের দরুন হচ্ছে ব্রহ্মপুত্রের যে ন্যাচারাল ফ্লো, যে ন্যাচারাল প্রবাহ রয়েছে সেটাকে বাধা দেয়। আর সেটা কে বাধা দিচ্ছে? যখন আমরা কি করছি, এমব্যাঙ্কমেন্টস গড়ে তুলছি, সেই দরুন কি হচ্ছে, যে ব্রহ্মপুত্রের যে ন্যাচারাল ফ্লো রয়েছে সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। আর তার দরুন আমি বললাম যে কি কি ঘটনা ঘটছে। এছাড়া কি হতে পারে, যে এই যে ছোট করে সংকীর্ণ করে যে বাদ দিচ্ছে, এমব্যাঙ্কমেন্ট করছে। আচ্ছা, এমব্যাঙ্কমেন্ট মানে যে এমব্যাঙ্কমেন্ট দিলেই মানে বাঁধ তৈরি করলেই যে সেখানে বন্যা হয়ে যাবে, এটা কিন্তু ভেবো না। তোমরা যদি নেদারল্যান্ডের কথা ভেবে থাকো, নেদারল্যান্ডের ব্যাপার যদি জেনে থাকো, তো ওখানে বিশ্বাস করবে না যে ওটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, যে হচ্ছে বাঁধ প্রতিরোধের ক্ষমতা তাদের রয়েছে। মানে এটা বলা হয় যে 10,000 বছরেও যাতে একবার বন্যা না হয় সেই দিকেও তারা খেয়াল রাখে। আর আমাদের আসামে দেখো যে কি ঘটছে, প্রতি বছর এখন বন্যা হয়ে যাচ্ছে। এর একাধিক রিজন আছে, এর জন্য গভর্নমেন্টও জড়িত রয়েছে, যে সঠিক যে পথ, সঠিক যে অ্যাকশন সেগুলো নেওয়া হচ্ছে না। এটা তোমরা প্রায় সংবাদ মাধ্যমে কিন্তু দেখে থাকবে। তো যাই হোক, এছাড়া অনেক কিছু রিজন আছে, আমি সেগুলো আর বলছি না। তো আমাদের 200 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, তাই আমি এটুকখানির মধ্যে কমপ্লিট করলাম। কারণ এরপরে আমাদের আবার কি দিতে হবে, কারেন্ট যে সিচুয়েশন, অ্যাকশন কি কি টেকেন করা হয়েছে সেই জিনিসগুলো আমাদের দিতে হবে। তো এবার আমরা অ্যাকশন টেকেনের দিকে আসবো, অর্থাৎ বুঝতেই পারছো যে আমরা কনক্লুডিং পার্টে চলে আসছি। দ্য আসাম চিফ মিনিস্টার সেইড, আসামের যে চিফ মিনিস্টার আছে সে কি বলছে, সাধারণত আমাদের না ডাইরেক্ট স্পিচে দেওয়া উচিত নয়, কিন্তু তোমরা যদি চাও তো মডার্ন সময় রিপোর্ট রাইটিংয়ে কিন্তু এখন এটা দেওয়া হচ্ছে, কিন্তু সাধারণত ইনডাইরেক্টে দেওয়া উচিত। তো আসাম চিফ মিনিস্টার যেটা বলছে, পিপল অ্যাজ ওয়েল অ্যাজ, মনে পড়ছে অ্যাজ ওয়েল অ্যাজ এর কথা, যে অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, টুগেদার উইথ, এইগুলো দ্বারা যখনই দুটো সাবজেক্ট জয়েন হবে তখনই প্রথম সাবজেক্ট অনুসারে আমরা কি লিখবো, ভার্ব লিখবো। তো পিপল দ্বারাই আমরা কি লিখবো, ভার্ব লিখবো। তো পিপল অনুসারে কি বসছে, এখানে আর বসছে, কারণ আমরা জানি এটাই হচ্ছে প্লুরাল নাউন, তাই এখানে কি বসছে, আর বসছে। দ্য আসাম চিফ মিনিস্টার সেইড, আসাম চিফ মিনিস্টার কি বলেছিল, পিপল অ্যাজ ওয়েল অ্যাজ এনিম্যাল, শুধুমাত্র মানুষ নয় তার সাথে সাথে জীবজন্তুদেরও are being rescued from the affected areas and being shifted to relief camp and safer location। তো আসাম চিফ মিনিস্টারের মতে শুধুমাত্র প্রাণী নয়, মানুষ নয়, জীবজন্তুদেরও কি করা হচ্ছে, রেস্কিউ করা হচ্ছে সেই সমস্ত এফেক্টেড জায়গা থেকে, এবং তাদেরকে শিফট করা হচ্ছে রিলিফ ক্যাম্পে। রিলিফ ক্যাম্প মানে তোমরা জানো যে জায়গা থেকে, মানে যেখানে কোনো রকম বিপদ নেই, মোদ্দা কথা এটা মনে রাখো। অ্যান্ড সেফার লোকেশন মানে যেখানে সেফ, যেখানে বিপদ নেই, সেফার লোকেশনে তাদেরকে কি করা হচ্ছে, ট্রান্সশিফট করা হচ্ছে। এবার আমি কিছু হচ্ছে গ্রামারের দিকে এখানে আসি। আর বিং রেস্কিউড, এই যে আর বিং রেস্কিউড মানেটা কি, সবার আগে এটা বোঝার চেষ্টা করি। এটা দেখে আমরা বুঝতে পারছি এটা প্যাসিভে আছে, কারণ বি ভার্বের সাথে বি3, বি ভার্ব কোনটা রয়েছে, বিং রয়েছে, আর তারপরে রয়েছে ভি3 রয়েছে। আচ্ছা, বি ভার্বের সাথে ভি3 রয়েছে, কিন্তু এটা কোন টেন্সে রয়েছে, এটা রয়েছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কি দেখে বুঝতে পারলাম কন্টিনিউয়াস টেন্স, কারণ এর সাথে দেখো কি যুক্ত রয়েছে, বিং যুক্ত রয়েছে। কি যুক্ত রয়েছে, বিং। যেহেতু বিং যুক্ত রয়েছে তাই একে আমি কি বলবো, কন্টিনিউয়াস টেন্স। যেমন কন্টিনিউয়াস টেন্সে কি হয়, আই অ্যাম রিডিং, এই যে রিডিং যেটা হচ্ছে, রিডিং আ বুক, সেটাকে যদি তুমি, আচ্ছা চলো এটাকে একটু আমি লিখে বোঝানোর চেষ্টা করি, তবে তোমরা আরো ভালো বুঝতে পারবে। আই অ্যাম রিডিং আ বুক, এটাকে যদি প্যাসিভ করা হয় তো এটা দেখতে বুঝতে পারছো কন্টিনিউয়াস টেন্স, তো একে আমি হচ্ছে প্যাসিভ করব। তো কি লিখবো, আ বুক, প্রেজেন্টে আছে তাহলে প্রেজেন্টে লিখতে হবে ইজ। এবার এখানে কি আছে, রিডিং আছে, মানে রিড ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে, রিড ভার্বের থার্ড ফর্ম হচ্ছে রেড, উচ্চারণটা জাস্ট হয়ে যাবে রেড। রেড বাই কি হবে, রেড বাই মি। এবার প্রশ্ন হচ্ছে, এই যে এটাকে যদি প্যাসিভে লিখতে, এটা প্যাসিভ অবশ্যই, কারণ এখানে বি ভার্ব আছে, তারপরে ভি3 আছে, অবশ্যই প্যাসিভ, কিন্তু এটা তো কন্টিনিউয়াস টেন্সে ছিল, এটা তো অ্যাক্টিভে যখন ছিল কন্টিনিউয়াস টেন্সে ছিল, আর প্যাসিভের সময় এটাকে কিসে রাখতে হবে, এখানে তো কন্টিনিউয়াসে রাখতে হবে, কারণ ভয়েস চেঞ্জের রুলস, ভয়েস চেঞ্জ আমাদেরকে কি বলে, যে কখনো টেন্সের পরিবর্তন করা যাবে না, যদি এটা কন্টিনিউয়াসে থাকে তো কন্টিনিউয়াসেই রাখতে হবে। কিন্তু এই যে প্যাসিভে যেটা রয়েছে, আ বুক ইজ
ইজ রেড বাই মি। এটা কি কখনো বুঝতে পারছো তোমরা দেখে যে এটা কন্টিনিউয়াসে রয়েছে? না, দেখে বোঝা যাচ্ছে না। তাই এখানে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে বিং অ্যাড করতে হবে। কাকে অ্যাড করব? বিং অ্যাড করব। এই বিংকে দেখে বুঝতে পারবে একজন ব্যক্তি যে এটা কোন টেন্সে রয়েছে, কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে যদি শুধুমাত্র এই পার্টটা বলা হতো, ভালো করে বোঝো, যদি শুধুমাত্র নিচের পার্টটা বলা হতো তো নিচের পার্টের মানে কি বলতে, নিচের পার্টের মানে কি বলতে? এর মানে এটা হচ্ছে একটি বই পড়া হচ্ছে আমার দ্বারা, একটি বই পড়া হচ্ছে আমার দ্বারা, তার মানে অ্যাকশনটা এই মুহূর্তে কন্টিনিউ রয়েছে। ঠিক সেরকম ভাবে দেখো, আর বিং রেস্কিউড মানে হচ্ছে রেস্কিউ করা হচ্ছে, এই মুহূর্তে রেস্কিউ করা হচ্ছে। বুঝতে পেরেছি ব্যাপার? তো এই জিনিসগুলোর দিকে একটুখানি খেয়াল রাখবে। অ্যান্ড বিং শিফটেড, এখানে দেখো হচ্ছে আরটাকে আর লেখা হলো না, কারণ আর একবার এখানে ইউজ করা হয়েছে। এখানে দেখো বিং শিফটেড মানে এই মুহূর্তে শিফট করা চলছে। তো চলে আসি পরের সেন্টেন্সের দিকে, দেখি সো ফার মোর দ্যান 81,000 পিপল হ্যাভ বিন ইভাকিউয়েটেড। ইভাকিউয়েট তার সাথে ডি যোগ করা আছে, এর মানে হচ্ছে কি করা? রেস্কিউ করা, মানে হচ্ছে সঠিকভাবে রেস্কিউ করা। তাহলে হচ্ছে এখনো পর্যন্ত কতজন ব্যক্তিকে রেস্কিউ করা হয়েছে? 81,000-এরও বেশি পিপলকে রেস্কিউ করা হয়েছে। আর এছাড়া কি আমি অ্যাড করেছি? প্রাইম মিনিস্টার মোদি হ্যাড এ টেলিফোনিক কনভারসেশন উইথ দ্য আসাম চিফ মিনিস্টার অ্যান্ড অ্যাসিওরড অল সাপোর্ট টু আসাম ইন ডিলিং উইথ দ্য ফ্লাড। আমাদের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনি টেলিফোনিক কনভারসেশন করেছে কার সাথে? আসামের চিফ মিনিস্টার সম্পর্কে, এবং আশ্বস্ত করেছে, অ্যাসিওরড মানে হচ্ছে আশ্বস্ত করা, এবং আশ্বস্ত করেছেন অল সাপোর্ট টু আসাম ইন ডিলিং উইথ দ্য ফ্লাড, এবং সমস্ত রকমের কি করা? সাপোর্ট দেওয়া, এই যে ফ্লাড সম্পর্কিত যত প্রবলেম আছে সেই সম্পর্কে কি করা? সাপোর্ট করা। তো রিপোর্ট আমাদের কমপ্লিট করলাম। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, স্পেলিংয়ে হোক, গ্রামারে হোক, বা যে কোনো জায়গাতে, তো সেটা অবশ্যই আমাকে জানাও। আমি সেটাকে কি করব? আমি সেটাকে কমেন্টে আমি পিন করে দেবো। যেমন আগের ভিডিওতে একটা হয়েছিল, টাইপিং একটা প্রবলেম হয়ে গেছিলো। তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সের পিনটাকে অবশ্যই একটু খেয়াল করবে, কিন্তু যদি কোথাও ভুল হয়ে থাকে তো সেখানে আমি মেনশন করে দেবো। তো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো, পরের দিন আবার আরও কিছু ভিডিও নিয়ে আমি আসবো।